আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, একটা চালু কথা আছে, যার এক কান কাটা সে এক রাস্তা দিয়ে এক ধার দিয়ে যায়, আর যার দু কান কাটা সে রাস্তার মধ্যিখান দিয়ে যায়। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন তো উনি প্রাক্তন হয়ে গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দেওয়ার পরও তিনি এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেলেও পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেননি এবং তিনি তাল ঠুকছেন। তিনি হয়তো আইনের দরজায় আবার একবার টক 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 করবেন। এখন আজকে দুপুরে তিনি আইনজীবীদের সঙ্গে বসবেন। তার এক দলীয় আইনজীবী আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা তো ভাঁড়, সেটা। তারপর আছে কপিল সিব্বল আছে, অভিষেক মনু সিংভি আছে, আবার 15-20 লাখ টাকা দিয়ে এক একজনকে উনি আবার নিয়ে গিয়ে উনি দাবি তুলবেন হয়তো আজকে বৈঠকের পর, দুপুরে বৈঠকের পর, যে আমার প্রতি ইনজাস্টিস হয়েছে। আমি গণনা কেন্দ্রে যখন গেছিলাম ভবানীপুরে, সেই সময়তে আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে বুথ থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আসলে এসব কিছুই হয়নি। ওনার অভিযোগ হচ্ছে, আমি আগে থেকে বলছি, উনি এখন কিন্তু ন্যারেটিভ খাড়া করছেন যে আমরা এত ভোটে জিতবো, আমরা অত ভোটে জিতবো, এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, অনেক কিছু করবে। আমি তখন বলেছিলাম যে এটা কিন্তু ন্যারেটিভ ঠিক করছেন, যখন হারবেন তখন তো ওনাকে কিছু একটা বলতে হবে। ওই দেখুন আমার কথা মিলে গেল, ওই ন্যারেটিভটা এখন উনি কাজে লাগাচ্ছেন যে আমাকে জোর করে হারানো হয়েছে, ফলে আবার নির্বাচন হোক। যদিও তার এই দাবি ধোপে টিকবে না। তাই বললাম, তার দুকান কাটা, তিনি রাস্তার মধ্যিখান দিয়ে যান। এই যে আবাল বৃদ্ধ বনিতা মানুষ ঢল নেবে তার বিরুদ্ধে ভোট দিল, তাই তো দীর্ঘদিনের রাগ পুষে রেখে দিয়েছিলেন। মানে রাগটা জমতে 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 একটা সময় বিস্ফোরণ হয়। রাগের বিস্ফোরণ যেমন মানে বারুদের বিস্ফোরণ হয়, রাগেরও বিস্ফোরণ হয়। আর জনতার রাগের বিস্ফোরণ হয় ভোট বাক্সে। সেই ভোট বাক্সে বিস্ফোরণটা ওনাকে কাঁপিয়ে দিয়েছে। এখন ভেতর দিয়ে কাঁপিয়ে দিলেও বাইরে উনি দেখাচ্ছেন যে ওনার কোনো কিছুই হয়নি। এখন ওনার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে না কোথায় একটা গেছিলেন ওই গণনা দেখতে, তাকে বুথের বাইরে থেকে গার্ড ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। বার করে দেওয়া হয়েছে এই কারণে, তিনি তো প্রার্থী নন, তিনি বুথে এসছেন কেন? তারা এখনো মনে করছে এটা আমাদের রাজত্ব, আমরা এখানকার রাজা এবং বাকি সব হচ্ছে ভৃত্যের দল। এদিকে হয়েছে কি, মুখ্য সচিবকে আমাদের কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে ভোটে আমরা জিতে গিয়েছি, আপনি সার্কুলার জারি করে দিন যে একটাও ফাইল যেন নবান্নের বাইরে থেকে বার না হয়। কালকে রাত্রিরেই, কালকে বিকেলবেলাতেই উনি মুখ্য সচিব সার্কুলার জারি করে দিয়েছেন, একটা ফাইলও নবান্নের মধ্যে দিয়ে বাইরে যাবে না। আর নবান্নের ভেতরে প্রবেশাধিকারে কড়া প্রহরা জারি করা হয়েছে। আর যে সমস্ত সরকারি দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর দখল সমস্ত নিয়ে নিয়েছে সিআরপিএফ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, দুজনই দখল নিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এখন বেশ কিছুদিন এখানেই থাকবে, ফোর্স থাকবে। নতুন রাজ্য সরকারে যিনি মুখ্যমন্ত্রী হবেন বা রাজ্য সরকারের যারা থাকবে, পদস্থ অফিসার থাকবে, তাদের সঙ্গে আলোচনা করে তারা কেন্দ্রে বললে কেন্দ্র এখান থেকে বাহিনী তুলে দেবে। যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে ততদিন পর্যন্ত এই বাহিনী এখানে মোতায়েন করবে। সুতরাং যতই আমাদের
ওই দুষ্ট প্রাণী যতক্ষণ পর্যন্ত ওই বকবক বকবক করতে পারেন উনি বকবক করে যান, তাতে কিচ্ছু যাবে আসবে না। জনতার রায় দিয়ে দিয়েছে, সেই জনতার রায়কে আপনাকে মেনেই চলতে হবে। আপনাকে পদত্যাগ যদি আপনি না করেন, কোর্ট কি করবে? কোর্ট আপনাকে আপনার মুখ্যমন্ত্রীর পদ থেকে খারিজ করে দেবে। সেটা হবে আপনার পক্ষে আরো অপমানজনক। সুতরাং কোর্টে যাওয়ার আগে, বিচারপতির মুখ জামটা খাওয়ার আগে, সে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেখানেই যান, আপনার সরকারকে তো দেখতে পারে না। এবং যখনই মানে ওয়েস্ট বেঙ্গলের নাম শোনেন, ওই স্টেট ভার্সেস অমুক, এখন তো স্টেট ভার্সেস হবে না, এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অমুক, যখনই নাম শুনবেন তখনই সঙ্গে সঙ্গে একেবারে কেস বাতিল, হিয়ারিংই হবে না। আর যদি হিয়ারিং হয়, যদি বিচারপতি মনে করে ঠিক আছে হিয়ারিং করে একে জব্দ করব, হিয়ারিং করে সকলে তথ্যপাত্র উপাত্ত শুনবেন, শুনে উনি একটা খারিজ করে দেবেন একটা লিখিত অর্ডারে, যে এই গভর্নমেন্ট খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডারে, এবার পরবর্তী সরকার এসে এই রায়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করুন। সেটি এবার যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দু, সম্ভবত এখনো পর্যন্ত তো ঠিক হয়নি, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে যতক্ষণ অফিসিয়ালি ঘোষণা হচ্ছে, তাই আমি নামটা আর নতুন করে উচ্চারণ করলাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছাড়বেন না গদি, তিনি গদি আঁকড়ে পড়ে থাকবেন। এরপর আর কি হবে জানেন দর্শক? যখন ওই রেলিং গুলো, ওনার বাড়ির সামনে রেলিং গুলো, আর যুবরাজ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যে রেলিং গুলো এবং প্রহরাগুলো উঠে যাবে, তখন দেখবেন দিদিমণির অবস্থা আরো খারাপ। এই দুষ্ট প্রাণীটা সম্পর্কে আমার একটা স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা আজকে আপনাদের বলি, যে আমি কসম খেয়েছিলাম যে ভগবান আমায় ততদিন বাঁচিয়ে রেখো যতদিন না পর্যন্ত এই দুষ্ট প্রাণী ওই কালীঘাটের কলতলায় গিয়ে বালতি করে জল না তুলছে। আজ হয়তো, কাল হয়তো দেখা যাবে না, কিন্তু 2-5 বছর বাদে দেখা যাবে ওই কালীঘাটের পথ আর কেউ মারাচ্ছে না, তৃণমূল বলে দলটা থাকবে না। এই যে দলে যেগুলো জিতেছে না, সব দেখবেন ফুটপাট করে কংগ্রেস আর সিপিএম এ কেটে পড়েছে। আর বিজেপিকে আমি অনুরোধ করব, এই সমস্ত 2 নম্বর বাচ্চাদের, এই দলে যে কটা ছিল 2-1টা ছাড়া, শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া 2-1টা ছাড়া, এরকম সৎ মানুষ ছাড়া সব কটা হচ্ছে অসৎ, চোর, বাটপার এবং মিথ্যাবাদী। এদের একটাকেও নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। বিজেপির যদি প্রয়োজন না থাকে, দল ভারী করে এইগুলোকে নিয়ে আর বিজেপি নিজের বদনামটা যেন না করে, এটা আমার একটা দাবি রইল বিজেপির কাছে। তবে আমার মনে হয় না শুভেন্দু ওই এতে পা দেবে। শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর, কালকে নরেন্দ্র মোদী ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান এবং তিনি বলেন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে, আগেও বলেছিলেন কালকেও বলেছেন, আমি আপনার ওখানে আসবো শপথ গ্রহণ অনুষ্ঠানে, নিজে উপস্থিত থাকব। আরো বাংলাদেশের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, বাংলাদেশের বিষয় নিয়ে কি কথাবার্তা হয়েছে না হয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে শুভেন্দু অধিকারী কি ভাবছেন। পশ্চিমবঙ্গের ভার এখন মোটামুটি শুভেন্দু অধিকারীর হাতেই, ফলে ধরেই নেওয়া হচ্ছে তিনিই হবেন মুখ্যমন্ত্রী, তাছাড়া আর মুখ্যমন্ত্রীর পদ নেই, মানে পদপ্রার্থী সেরকম জোরালো কেউ নেই। কারণ তিনি নন্দীগ্রামে জিতেছেন, আবার ভবানীপুরে 15,114 ভোটে জিতেছেন। মমতা ব্যানার্জি যখন দেখেছেন তিনি হারতে চলেছেন, তখনই তিনি একেবারে ওখানে গিয়ে হামলা টামলা করে তারপর নাটক বাইরে শুরু করলেন। সেই নাটক ধারাবাহিকতা এখন চলবে।
আপনারাও দেখতে থাকুন। এই নাটক তাড়াতাড়ি শেষ হবে না, এই নাটক এখন চলবে। আর আপনারাও কিন্তু কিছু মজার কিছু দৃশ্য এবং কিছু ঘটনাবলী আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। ভারতীয় গণতন্ত্রের বিজয় এখানেই। বহু চেষ্টা চরিত্র করে অবশেষে বিজেপি যখন পশ্চিম বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন আসলে বিজয় হয় ভারতের গণতন্ত্রের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রবেশকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কিন্তু আমার মনে হয় আজ হোক কাল হোক বিজেপি একদিন এসেই যেত এই রাজ্যে। প্রশ্ন হলো এরপর কি? বিজেপি এসে পশ্চিম বাংলায় কি এমন করবে যা ভারতে অতীতে হয়নি? আমার মনে হয় বিজেপির মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল বা শক্তি নিজেদের স্বার্থেই পশ্চিম বাংলায় এমন কিছু করবে না যাতে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় আর পশ্চিম বাংলার সম্মান নষ্ট হয়। আমার এই ভিডিও কলামের বাংলাদেশের দর্শকগণ পশ্চিম বাংলায় কি হলো বা না হলো তা নিয়ে খুব বেশি মাথা ঘামান বলেও আমি মনে করি না। কিন্তু বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতাসীন হওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো হেরফের হবে কিনা সেটা নিয়ে হয়তো বাংলাদেশের দর্শকদের মনে প্রশ্ন এসে থাকবে। আসুন বরং রিয়েলিটি মেনে নিয়ে আমরা সেই প্রসঙ্গে একটু আলাপ করি। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্যের অবসান এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির এই নিরঙ্কুশ জয় কেবল একটি রাজ্যের পালাবদল হিসেবে দেখার বিষয় নয়, এটি এই অঞ্চলের জন্য একটি আদর্শিক পট পরিবর্তন। তৃণমূলের এই ঐতিহাসিক ভরাডুবির কারণ আমার নিজস্ব গবেষণায় বা বিশ্লেষণ করলে আমি দেখতে পাই যে তাদের মাত্রাতিরিক্ত সংখ্যালঘু তোষণ নীতি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যে একটি গভীর মেরুকরণ তৈরি করেছিল। এর পাশাপাশি ছিল সিন্ডিকেট রাজ বা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির ভয়াল থাবা। সাধারণ মানুষ নিজেদের একটি ছোট্ট বাড়ি নির্মাণ করতে গিয়েও এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছিল। অপশাসন এবং বেকারত্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনুদান নির্ভর ডোল পলিটিক্স দিয়েও শেষ রক্ষা হয়নি। কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি জমানো বাঙালি যুব সমাজ যখন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোর অর্থনৈতিক এবং কাঠামোগত স্থিতিশীলতা দেখেছে, তখন তারা স্বাভাবিকভাবেই বিকল্প হিসাবে নিজেদের রাজ্যেও বিজেপিকেই বেছে নিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বিশ্লেষণ করতে হলে শুধু রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে থাকলে চলবে না, আমাদের চোখ রাখতে হবে সীমান্তের এপারে অর্থাৎ বাংলাদেশেও। কারণ গত ১.৫ বছরে বাংলাদেশ থেকে যে ভাষায় যে উদ্ধত ভঙ্গিতে ভারতকে হুমকি দেওয়া হয়েছে তা কেবল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নয়, পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারকেও সরাসরি ভীত করে তুলেছে। এই বাস্তবতা স্বীকার না করে পশ্চিমবঙ্গের ভোটের পূর্ণ চিত্র কখনোই আঁকা সম্ভব নয়। তথাকথিত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসার পর থেকেই এক ধরনের উস্কানিমূলক, রাষ্ট্রদ্রোহী এবং আন্তর্জাতিক আইন বিরোধী বক্তব্যের জোয়ার বইতে শুরু করে। জুলাই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, ইসলামী ছাত্র শিবিরের নেতা মুসাদ্দিক আলী পর্যন্ত একের পর এক নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ভারতের 7 সিস্টার্স বা এই 7টি রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে জিহাদ করতে চান তারা। বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো, এই স্লোগান ঢাকার রাজপথে দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনের সামনে দাঁড়িয়ে, এবং সেটাকে আক্রমণ করার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল। হাইকমিশনার প্রণয় ভার্মাকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের কারওয়ান বাজারকে ভারতের দ্বিতীয় রাজধানী বলে কটাক্ষ করা হয়েছে। শুধু রাজপথের উগ্রপন্থী নয়, স্বয়ং অবৈধ ইউনূস সরকারের প্রধান বারবার এই 7 সিস্টার্স প্রসঙ্গ টেনে আনতে থাকেন একটি বিশেষ উদ্দেশ্যে। চীন সফরে গিয়ে তিনি বলেছিলেন 7 সিস্টার্স স্থলবেষ্টিত, সমুদ্রে তাদের কোনো পথ নেই এবং বাংলাদেশই সেই পথ দিতে পারে। অর্থাৎ ভারতকে বাদ দিয়ে চীনকে সরাসরি 7 সিস্টার্সের প্রবেশদ্বার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে পার্শ্ব বৈঠকে ইউনূসকে সরাসরি বাক সংযম রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে ইউনূস বিদায়ী ভাষণ পর্যন্ত এই 7 সিস্টার্সকে ভুলতে পারেননি। তার এই ধৃষ্টতা তো নজিরবিহীন, তাই না? প্রশ্ন হলো, ভারত এই হুমকিগুলোতে কখনো
কেন তীব্র প্রতিক্রিয়া দেখায়নি? আমার মতে ভারত প্রতিক্রিয়া দেখায়নি কারণ তারা কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতীক্ষায় ছিল। কিন্তু এই হুমকিগুলো ভারতীয় জনমানসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসামের মতো ভোটারদের মধ্যে একটি গভীর নিরাপত্তা উদ্বেগ তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর মানুষেরা প্রতিদিন এই সংবাদ দেখেছেন। তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরেছে, সীমান্তের ওপাশে যারা জিহাদের হুমকি দিচ্ছে, এপাশে তাদের প্রতি সহানুভূতিশীল মমতার সরকারি বা কতটা নির্ভরযোগ্য? বিশেষত যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বহুবার দেখেছি এবং পশ্চিমবঙ্গে এটা তো খোল্লা আলোচনা হয়েছে। এই ভয় এবং অবিশ্বাসের বীজ অঙ্কুরিত হয়েছিল আরো আগে। ইতিহাস বলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অতীতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম চালিয়েছে। মিজোরামের জাতীয়তাবাদী নেতা জোরামথাঙ্গা স্বীকার করেছিলেন বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের আন্দোলন সফল হতো না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন শেখ হাসিনার সরকার উলফা নেতাদের হস্তান্তর করেছিল বলেই আসাম শান্তিপূর্ণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সহযোগিতামূলক নীতি সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য ছিল। শেখ হাসিনা নিজেই বলেছেন ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সেটা আজীবন মনে রাখবে। চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে সেভেন সিস্টার্সের জন্য সামুদ্রিক বাণিজ্যের নতুন দরজা খুলে দিয়েছিলেন হাসিনা সরকার। অথচ তথাকথিত বিপ্লবের নামে সেই সরকারকে উৎখাত করে যারা ক্ষমতা এসেছিল তারা সেই সেভেন সিস্টার্সকেই জিহাদ করে স্বাধীন করার হুমকি দিতে শুরু করেছিল। সবচেয়ে বড় কথা, কোন আমলে, বাংলাদেশের কোন সরকারের আমলে ভারত বিরোধী তৎপরতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল তা তো আমরা সবাই জানি, তাই না? এই সব দৃশ্যপট পশ্চিমবঙ্গের ভোটারের সামনে একটি বার্তা স্পষ্ট করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যতই তার ধর্মনিরপেক্ষতার দাবি করুন না কেন, ঢাকার জুলাই সন্ত্রাসীদের সঙ্গে তার দলের নৈকট্যের যে খবর আমরা জেনেছিলাম এবং সীমান্ত পেরিয়ে ভেসে আসা এসব জিহাদি স্লোগান ভোটারের মনে মমতার নিরাপত্তা ভরসাকে ভেঙে দিয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপির বিপুল জয় তাই নিছক উন্নয়নের ভোট নয়, এটা নিরাপত্তার ভোট, অস্তিত্ব রক্ষার ভোট। এই পরিপ্রেক্ষিতে ভূ রাজনৈতিক ছবিটা আরো ভয়াবহ হয়ে ওঠে যখন আমরা দেখি বাংলাদেশে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কার্যক্রম চালায়। সীমান্তবর্তী এলাকায় জামায়াতের 51টি আসন জয় এই বার্তা দিচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে গায়ে গায়ে এখন একটি উগ্র ধর্মান্ধ শক্তি তার ঘাঁটি গড়েছে। আর ঠিক তার বিপরীত দিকে থাকবে বিজেপির হিন্দুত্ববাদী প্রশাসন। দুই চরমপন্থার এই মুখোমুখি অবস্থান যে ভবিষ্যতের সীমান্তকে একটি দীর্ঘস্থায়ী উত্তেজনার কেন্দ্রে পরিণত করবে তাতে আপনাদের কারো সন্দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ নেই। অথচ বিএনপি সরকার, যাকে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ বলি আমি, এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ নীরব এবং উদাসীন। তারা বলছে বিজেপি ক্ষমতায় আসায় তাদের কোনো সমস্যা হবে না। শামা ওবায়েদ বলেছেন বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পানি প্রসঙ্গে আসি। এতদিন দিল্লি মমতার ঘাড়ে দায় চাপিয়ে তিস্তা চুক্তিতে ঝুলিয়ে রেখেছিল বিষয়টি। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর সেই অজুহাতের কবর হয়ে গেল। হয়তো এটি বাংলাদেশের জন্য একটি সুখবর হলেও হতে পারে। এবার হয়তো বিজেপি সরকার তিস্তা চুক্তি করেও ফেলতে পারে। তবে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বাধা না হলেও কেন্দ্র থেকেই তিস্তা চুক্তি নিয়ে বড় কোনো পদক্ষেপ এখনই নেওয়া হবে না, বরং বাংলাদেশি চীনের হাতে তিস্তা প্রকল্পকে তুলে দেয় কিনা সেটা নিয়ে দেন দরবার চলবে। তারেক রহমানের আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কি আলোচনা হয় ভারত নিশ্চয়ই সেটা পর্যবেক্ষণ করবে। এই সব পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে যে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কি হবে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে 2024 সালের আগস্টে দেশে যে অরাজকতা এবং বিভীষিকা সৃষ্টি করা হয়েছিল, তারপর আত্মরক্ষার্থে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে সেখানে অবস্থান করছেন।
বাস্তবতা হলো মানে পশ্চিমবঙ্গের শাসনভার বিজেপির হাতে গেলেও এই রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো রদবদল হবে না, কারণ এটি সম্পূর্ণ দিল্লির কেন্দ্রীয় সরকারের এখতিয়ার এবং পররাষ্ট্রনীতির অংশ। তার মানে ভূরাজনৈতিক এবং কৌশলগত নিরাপত্তার দিক থেকে আমার বিশ্লেষণে সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয় হলো সীমান্তের দুই পাড়ে উগ্র দক্ষিণপন্থী এবং কট্টর শক্তির যুগপৎ উত্থান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিজেপি বিপুল ভোটে বা বিপুল আসনে জয়লাভ করেছে, আর আমাদের নিজেদের দিকে তাকালে আমরা দেখতে পাই এক ভয়াবহ অন্ধকার চিত্র। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের মানে সংগঠন ইসলামী ছাত্র শিবির একদম স্বাধীনভাবে শিকড় গেড়ে ফেলেছে এই সীমান্তগুলো দিয়ে। বিস্ময়কর হলো সত্য, ধর্মান্ধ রাজনীতি করা জামায়াত ইসলামী যে 68টি আসন পেয়েছে তার মধ্যে 51টি আসনই সীমান্ত এলাকায় অবস্থিত। এর সোজা অর্থ হলো সীমান্তের এক পাশে থাকবে বিজেপির হিন্দুত্ববাদ, আর ঠিক অন্য পাশে অবস্থান করবে 71-এর যুদ্ধাপরাধী এবং উগ্র ধর্মান্ধ জামায়াত ইসলামী, যারা বাংলাদেশকে ভারতের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার জন্য সকল চেষ্টা চালিয়ে যাবে। এই দুই চরমপন্থী শক্তির মুখোমুখি অবস্থান নিরাপত্তা সংকট, আদর্শিক সংঘাতের জন্ম দেবে। তা মোকাবেলার কোনো সদিচ্ছা, সক্ষমতা বিএনপি সরকারের আছে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। বরং বিএনপি এই যুদ্ধাপরাধীর জামাতকে তোষণ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। পশ্চিমবঙ্গে তৃণমূল গিয়ে বিজেপির এই আগমন আমাদের জন্য এক বিরাট কূটনৈতিক, কৌশলগত এবং ভূ রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে বলে আমার মনে হয়। তৃণমূল গিয়ে বিজেপি এলে বাংলাদেশের লাভ বা ক্ষতির হিসাবটা তাই কেবল পশ্চিমবঙ্গের নতুন সরকারের নীতির উপর নির্ভর করছে না, বরং তা বহুলাংশে নির্ভর করছে ঢাকার বর্তমান মেরুদণ্ডহীন সরকারের চরম ব্যর্থতা এবং ভ্রান্ত রাজনৈতিক দর্শনের উপর। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি এখনই সজাগ না হয় তবে নিঃসন্দেহে তার মূল্য আমাদেরকে দিতে হবে। ভারত সম্প্রতি বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পেশাদার কূটনীতিকের বদলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগটা একটা বার্তা। ঢাকায় দিল্লির রাজনৈতিক চাপ আরো সক্রিয় হবে। ইউনূসের অবৈধ সরকার বা তারেক রহমানের বর্ধিত সরকার যেই বসুক ক্ষমতায়, তাদের এই নতুন বাস্তবতার সামনে নতুন কৌশল নিয়ে ভাবতে হবে। দুই দেশের সম্পর্কের মধ্যে যে বিরাট এবং ভয়ঙ্কর অবিশ্বাস এবং ক্ষমতার দম্ভ, আক্রমণাত্মক একটা অবস্থা তৈরি হয়েছে, সেসব কাটিয়ে ওঠার জন্য দুপক্ষকেই সমান এফোর্ট দিতে হবে। আপনারা আমাদের সবাইকে নজর রাখতে হবে যে পানি রাজনীতির হাতিয়ার হয় কিনা, সীমান্তে পুশব্যাক বাড়ে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর শেষ পর্যন্ত নির্ধারিত হবে দিল্লির সঙ্গে দর কষাকষিতে। রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইচ্ছায় হবে না। পশ্চিমবঙ্গের এই পরিবর্তন তাই বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ, সেই প্রশ্নের উত্তর সময় একটা একটা করে উত্তর দেবে বা বলে দেবে। তবে সময়ের অপেক্ষায় বসে থেকে নিজেদের স্বার্থ বিসর্জন দেওয়ার বিলাসিতা বাংলাদেশের নেই। ভালো থাকবেন সবাই।